ইতিহাসের সবচেয়ে বড় জানাজার আয়োজনের ঠিক আগ মুহূর্তে এক ভয়ঙ্কর হত্যার হুমকি পুরো মধ্যপ্রাচ্যকে অগ্নিগোলকের মুখে ঠেলে দিয়েছে। বারবার শেষ বিদায়ে নিজের প্রাণ বিসর্জন দিতে হবে কি নতুন নেতাকে, নাকি তিনি চিরতরে আড়ালেই থেকে যাবেন, সেই সাসপেন্সের মাঝে নতুন করে যুদ্ধের দামামা বাজছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হওয়ার প্রায় 4.5 মাস পর অবশেষে চূড়ান্তভাবে বিদায় জানাতে যাচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। আগামী 4 জুলাই থেকে শুরু হতে যাওয়া এই রাষ্ট্রীয় জানাজার অনুষ্ঠানে যে কেবল একটি শোক প্রকাশের মঞ্চ হতে চলেছে তা নয়, বরং এটি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সাসপেন্সের নাম। তেহরান থেকে শুরু করে শোকযাত্রা পৌঁছাবে কোম এবং মাসাদে। মাঝে 8 জুলাই ইরাকের নাজাফ এবং কারবালায় অনুষ্ঠিত হবে বিশাল শোভাযাত্রা। এই পুরো প্রক্রিয়ার চূড়ান্ত সমাপ্তি ঘটবে 9 জুলাই, যেদিন তাকে সমাহিত করা হবে মাশহাদের ইমাম রেজার মাজারে। ইরানি কর্মকর্তাদের দাবি, এই 5 দিনব্যাপী অনুষ্ঠানে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম ঘটতে পারে, যা ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান হিসেবে চিহ্নিত হবে। শুধু তাই নয়, বিশ্বের প্রায় 40টি দেশের শীর্ষ নেতা এবং প্রতিনিধি দল এতে অংশ নিতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদ সংস্থা মেহের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলশিভির মতো শীর্ষ পর্যায়ের নেতারা ইতিমধ্যেই তাদের উপস্থিতির নিশ্চয়তা দিয়েছেন। ভারত থেকেও পাঠানো হচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এমনকি ইরাকের প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে বাগদাদ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করবেন বলে জানা গেছে। ইরানের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ এই অনুষ্ঠানকে একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলে আখ্যায়িত করেছেন, যা থেকে বোঝা যায় তেহরান এই জানাজাকে কতটা রাজনৈতিক এবং প্রতীকী গুরুত্ব দিচ্ছে। তবে এই বিশাল আয়োজনের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নিরাপত্তা চ্যালেঞ্জ। ইতিহাস বলছে, এমন বিশাল জনসমাগমে ইরানের অভিজ্ঞতা একেবারেই সুখকর নয়। 1980 সালে খামেনির নিজের জানাজায় পদদলিত হয়ে 8 জনের মৃত্যু হয়েছিল। আবার 2020 সালে কাসেম সোলাইমানের স্মরণসভায় প্রাণ হারিয়েছিলেন 24 জনেরও বেশি মানুষ। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার তেহরান নিচ্ছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। তেহরান, কোম এবং মাশহাদ সহ একাধিক শহরে ঘোষণা করা হয়েছে সাময়িক আকাশসীমা নিষেধাজ্ঞা। এছাড়াও কফিন পরিবহনের ক্ষেত্রে হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে, যাতে কোনো স্থলপথে বড় ধরনের হামলার আশঙ্কা এড়িয়ে নিরাপদে মরদেহ স্থানান্তর করা সম্ভব হয়। সবচেয়ে বড় সাসপেন্স লুকিয়ে আছে খামেনির উত্তরসূরি মোস্তফা খামেনিকে ঘিরে। মার্চ মাসে অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করলেও নেতৃত্বে আসার পর একবারও প্রকাশ্যে দেখা যায়নি তাকে। সূত্রের বরাতে জানা গেছে, বাবাকে হত্যার সে একই দিনের হামলায় আহত হয়েছিলেন মোস্তফা। নিরাপত্তাজনিত কারণে এতদিন নিজেকে সম্পূর্ণ আড়ালে রেখেছিলেন তিনি। এখন সবার চোখ তার দিকে। বাবার সেই ঐতিহাসিক জানাজায় প্রকাশ্যে আসবেন তিনি, নাকি নিরাপত্তার কারণে নিজেকে আড়ালেই রাখবেন? জানাজার নামাজ পরিচালনার দায়িত্ব যদি মোস্তফা নিজে পালন করেন, তাহলে সেটাই হবে তার প্রথম জনসম্মুখে উপস্থিতি। তবে কর্তৃপক্ষ এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। জানাজার অনুষ্ঠান শুরুর ঠিক আগ মুহূর্তে এই চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে গত বুধবার সবচেয়ে বিস্ফোরক ঘটনাটি ঘটেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল কাজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে মোস্তফা খামেনি এখন মৃত্যুর জন্য নির্দিষ্টভাবে চিহ্নিত। কাজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনেই ইরানের তৃতীয়বারের মতো হামলা চালাতে দ্বিধা করবে না ইসরায়েল। এই চরম হুমকির পরপরই তীব্র প্রতিক্রিয়া এসেছে ইরানের পক্ষ থেকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে ইসলামাবাদ সমঝোতার শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রকে তার পোষা প্রাণী ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ওয়াশিংটন তা করতে ব্যর্থ হয়, তাহলে ইরান নিজেই তাদের উপযুক্ত জবাব দেবে। ইরানের জাতিসংঘ প্রতিনিধি এই হুমকিকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের আখ্যা দিয়ে ইতিমধ্যে জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। সাম্প্রতিক হুমকি এবং পাল্টা হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া কঠোর বক্তব্যের জবাবে ইরানের সামরিক নেতৃত্ব শক্ত অবস্থানে বার্তা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন যে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব দিতে তারা প্রস্তুত। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানের কথাও তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে সরাসরি বৃহৎ সামরিক সংঘর্ষের সম্ভাবনা পাশাপাশি গোয়েন্দা তৎপরতা, সাইবার অভিযান এবং লক্ষ্যভিত্তিক নিরাপত্তা কার্যক্রম গুরুত্বের বিবেচনায় উঠে এসেছে। তবে এসব সম্ভাবনা অনেকটাই বিশ্লেষণ ভিত্তিক। সংশ্লিষ্ট পক্ষগুলো প্রকৃত পরিকল্পনা সম্পর্কে প্রকাশ্যে নিশ্চিত তথ্য সীমিত, কিন্তু পর্যবেক্ষকরা মনে করেন ইরানের রাজনৈতিক সামরিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা এখন তেহরানের অন্যতম অগ্রাধিকার। অন্যদিকে বিভিন্ন বিশ্লেষণ ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা কৌশল নিয়ে নানা ব্যাখ্যা সামনে এলেও নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনা ঘিরে প্রচলিত
অনেক দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, ফলে সেগুলোকে চূড়ান্ত সত্য হিসেবে নয় বরং চলমান বিশ্লেষণের অংশ হিসেবেই দেখা উচিত। এদিকে কূটনৈতিক মহলে দৃষ্টি রয়েছে সম্ভাব্য সংলাপ ও উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে ঘিরে। বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ কিংবা মধ্যস্থতার উদ্যোগের খবর সামনে এসেছে। বিশ্লেষকদের মতে যে কোনো নতুন সামরিক হুমকি বা উত্তেজনাপূর্ণ বক্তব্য এমন সংলাপকে জটিল করতে পারে এবং আস্থা তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। জ্বালানি নিরাপত্তা এই সংকটের একটি গুরুত্বপূর্ণ যাত্রা। হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালী বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলপথ। ফলে এসব অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বাজার, নৌ পরিবহন খাত এবং জ্বালানি আমদানিকারক দেশগুলো নিবিড়ভাবে নজর রাখছে। কিছু বিশ্লেষক মনে করেন, সম্ভাব্য অস্থিরতার ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশ জ্বালানি সরবরাহ ও মজুদ ব্যবস্থাপনা নিয়ে আগাম পরিকল্পনা করে থাকে, যদিও নির্দিষ্ট সিদ্ধান্ত বা উদ্দেশ্য সম্পর্কে প্রকাশ্য নিশ্চিত তথ্য সবসময় পাওয়া যায় না। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখন অত্যন্ত অনিশ্চিত। সামরিক প্রস্তুতি, কূটনৈতিক যোগাযোগ, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতি সবকিছু মিলিয়ে একটি জটিল সমীকরণ তৈরি হয়েছে। আগামী কয়েকদিন ও সপ্তাহে সংশ্লিষ্ট পক্ষগুলোর সিদ্ধান্ত, আনুষ্ঠানিক বিবৃতি এবং কূটনৈতিক উদ্যোগই নির্ধারণ করবে পরিস্থিতি উত্তেজনার দিকে এগোবে নাকি সংলাপের মাধ্যমে স্থিতিশীলতার নতুন সুযোগ তৈরি হবে।